আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পিরিডিন অপেক্ষা পাইরল দুর্বল ক্ষার, অথবা আমরা বলতে পারি পাইরল অপেক্ষা পিরিডিন অধিক ক্ষারধর্মী, ব্যাখ্যা করো। এই প্রশ্নটার উত্তর বোঝার চেষ্টা করব। তো এটা বোঝার জন্য আমাদের প্রথমত পিরিডিন এবং পাইরলকে চিনতে হবে। তো আশা করি আমরা পাইরল এ পর্যন্ত বুঝে এসেছি। পাইরল দেখতে কিরকম? পাইরলটা হচ্ছে অ্যামিন, সাধারণত অ্যামিন হয়ে থাকে, এনএইচ গ্রুপ এনএইচ মূলক থাকে, সেজন্য এটা এক ধরনের অ্যামিন। তো এটা হচ্ছে পাইরলের সংকেত, এবং পাইরলের যে মুক্ত জোড় ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো ভেতরে থাকে, অ্যারোমেটিক যে চক্র আছে ওইটার ভেতরে। তো এটা ছিল পাইরলের সংকেত। তো এখন আমরা পাইরলের সাথে তুলনা করছি হচ্ছে কি মূলত পিরিডিনকে। তো আমাদের পিরিডিন চিনতে হবে। পিরিডিনটা দেখতে হচ্ছে বেনজিনের রিংয়ের মতোই প্রায়, শুধু এখানে একটা বিষম পরমাণু হিসেবে নাইট্রোজেন থাকবে, তাহলে তা হয়ে যাবে পিরিডিন। এক ঘর পর পর বন্ধন থাকবে, দ্বিবন্ধন থাকবে, তাহলে আমরা এটার নাম বলতে পারি। এবং এটার যে মুক্ত জোড় ইলেকট্রন আছে সেগুলো বলয়ের বাইরে থাকবে, চক্রের বাইরে থাকবে। তো এটার নাম হচ্ছে পিরিডিন। তাহলে আশা করি আমরা পাইরল এবং পিরিডিন চিনতে পারছি। তো এখন এই দুইটার মধ্যে আমরা বলবো যে পিরিডিনটা হচ্ছে গিয়ে পাইরলের চাইতে অধিক ক্ষারধর্মী, মানে এটা অধিক ক্ষারধর্মী আর এটা হচ্ছে কম ক্ষারধর্মী, অথবা পাইরল দুর্বল ক্ষার। তো এটা বোঝার জন্য আমরা প্রথমত বলতে পারি পিরিডিন এবং পাইরল উভয় নাইট্রোজেনধারী মৌল। আমরা এখানে যদি তাকাই, দোনোটার মধ্যে নাইট্রোজেন আছে, বিষমচাক্রিক যৌগ। পিরিডিনের এন পরমাণুতে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে। পিরিডিনের মধ্যে আমরা দেখতেছি এক জোড়া আছে নাইট্রোজেনের, পিরিডিনের মধ্যে এক জোড়া আছে এবং পাইরলের মধ্যে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে। তো এখানে পিরিডিনের নাইট্রোজেন পরমাণুতে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোট রয়েছে যার রেজোনেন্সে অংশগ্রহণ করে না, মানে এটা যেহেতু বলয়ের বাইরে আছে এই মুক্ত জোটগুলো, তো তারা আর রেজোনেন্সে অংশগ্রহণ করবে না। রেজোনেন্সের যে তিনটা দ্বিবন্ধন আছে ওরাই কি রেজোনেন্সে অংশগ্রহণ করবে, তো বাইরের যে মুক্ত জোটটা আছে ওইটা আর অংশগ্রহণ করে না। তো অর্থাৎ এই নিঃসঙ্গ ইলেকট্রন জোটটি অ্যারোমেটিক সেক্সটেটের বাইরে আছে, তাই এই নিঃসঙ্গ ইলেকট্রন জোটটি প্রোটনের জন্য সহজলভ্য হয়। তাহলে সে সহজে এই মুক্ত জোট ইলেকট্রনগুলো প্রোটনকে দান করে দিতে পারে, মানে এখান থেকে বের করে দিতে পারে, নাইট্রোজেন থেকে এই মুক্ত জোট ইলেকট্রনগুলো চলে যেতে পারে। তো আমরা জানি যে লুইসের সংজ্ঞা থেকে আমরা জানি যে মুক্ত জোট ইলেকট্রন যারা দান করে তারা হচ্ছে গিয়ে ক্ষার, আর যারা গ্রহণ করে তারা হচ্ছে অ্যাসিড। তো এখানে যেহেতু নাইট্রোজেন, এই পিরিডিনের যে নাইট্রোজেনের যে বাহিরের মুক্ত জোটগুলো আছে এগুলো সহজে দান করে দিতে পারতেছে, তো এটা একটা ক্ষার হিসেবে গণ্য হবে। এবং এটা যেহেতু তাড়াতাড়ি মানে সহজেই এটা বের করে দিতে পারতেছে, সেজন্য এটা হচ্ছে গিয়ে দুর্বলের চাইতে বেশি, মানে এটা হচ্ছে পাইরলের চাইতে বেশি ক্ষার হিসেবে বিবেচনা হবে। তো এখন আমরা পিরিডিনকে চাইলে এইভাবে আঁকতে পারি যে ডাম্বেল দিয়ে আমরা দেখাতে পারি পি অরবিটালের মতো। যেমনটা হচ্ছে কি আমি এখানে যদি যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কার্বন আছে, এই পাঁচটা কার্বনকে যদি আমি এইভাবে দিই, তিনটা চারটা পাঁচটা, এবং আরেকটা হচ্ছে নাইট্রোজেন। তো চাইলে আমরা এই চিত্রটা না আঁকলেও চলবে, এইভাবে করে আমরা আঁকতে পারি, কার্বনগুলো না দেখালেও চলবে। আর যে মুক্ত জোটগুলো আছে ওই মুক্ত জোটগুলোকে আমরা চাইলে বাইরে দেখাতে পারি। তো বন্ধনগুলো আমরা দেখালাম, যে সিগমা বন্ধনগুলো আছে ওগুলা। আর পাই বন্ধনগুলো দেখালাম না, কারণ পাই বন্ধনগুলো হচ্ছে পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে পাই বন্ধনগুলো গঠিত হবে। তো এটাই ছিল পিরিডিনের যে নাইট্রোজেন পরমাণুতে আমাদের যে অব্যবহৃত মুক্ত জোট ইলেকট্রন রয়েছে, যে রেজোনেন্সে অংশগ্রহণ করে না, যে মুক্ত জোটগুলো আছে রেজোনেন্সের বাইরে আছে, মানে ওই যে চক্রের বাইরে আছে, ওই মুক্ত জোটগুলোকে দেখালাম। তো আশা করি আমরা বুঝলাম যে পিরিডিনটা কীভাবে ক্ষারক বা ক্ষারীয়। তো আমরা যেটাই বললাম যে এই যে নিঃসঙ্গ ইলেকট্রনগুলো প্রোটনের সঙ্গে সহজে নতুন বন্ধন গঠন করতে পারে বলে পিরিডিন ক্ষারীয় ধর্ম প্রদর্শন করে। পিরিডিন ক্ষারীয় বলে এটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বেশ স্থায়ী লবণ পিরিডিনিয়াম ক্লোরাইড গঠন করে। আমরা জানি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে তৈরি হয় লবণ এবং পানি। তো এখানে আমরা যে লবণটা তৈরি হবে সেটা দেখছি। প্রথমত আমরা বলতেছি যে পিরিডিনটা হচ্ছে গিয়ে একটা ক্ষার,
তাহলে আমরা ক্ষার তাহলে পিরিডিনটাকে নিই, এটার সাথে আমরা যদি একটা অ্যাসিডের বিক্রিয়া দিই তাহলে লবণ উৎপন্ন হওয়ার কথা, এবং সেটা যেহেতু তীব্র, যেহেতু এটা স্থায়ী হবে, স্থায়ী লবণ হিসেবে গণ্য হবে। তো আমরা আগে পিরিডিনটা এঁকে নিই। পিরিডিনের সাথে আমরা একটা লবণ দিলাম, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। পিরিডিনের সাথে আমরা একটা অ্যাসিড দিলাম, মানে ক্ষারের সাথে যদি আমি একটা অ্যাসিড দিই তাহলে নিশ্চয়ই কি লবণ উৎপন্ন হওয়ার কথা, এবং সেই লবণটা হচ্ছে গিয়ে আমাদের এখানে নাইট্রোজেন, এবং যেই দ্বিবন্ধনগুলো রয়েছে এগুলো থাকবে, এর সাথে যুক্ত হবে এটা সরাসরি এভাবে যুক্ত হবে ক্লোরিন মাইনাস, এবং এখানে একটা প্লাস চার্জের উদ্ভব হবে, কারণ ওই যে মুক্ত জোটগুলো আছে ওগুলো দান করে দিবে, ভিতর বাইরের দিকে যে মুক্ত জোটটা আছে সেটা দান করে দিলে প্লাস হয়ে যাবে নাইট্রোজেনটা, এবং এইভাবে করে যুক্ত হবে, হাইড্রোজেনের সাথে সরাসরি বন্ধন থাকবে আর ক্লোরিনের সাথে এভাবে আংশিক বন্ধন। তো এটার নাম হচ্ছে পিরিডিনিয়াম ক্লোরাইড। পিরিডিন চক্রটা তো আছে, সেজন্য পিরিডিনিয়াম ক্লোরাইড নাম, পিরিডিনিয়াম ক্লোরাইড, এবং এটা হচ্ছে স্থায়ী লবণ। তো পিরিডিনের যে ব্যাপারটা আমরা আশা করি বুঝতে পারছি। এবার আমরা পাইরোলের ব্যাপারটা বোঝার চেষ্টা করি, কেন এটা দুর্বল। তো আমরা অন্যদিকে যদি বলতে পারি যে পাইরোলের নাইট্রোজেন পরমাণুতে যে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোট রয়েছে তা রেজোনেন্সে অংশগ্রহণ করে, কারণ আমরা এখানেই বলেছি যে পাইরোলের মধ্যে যে মুক্ত জোটটা আছে সেটা বলয়ের ভিতরে আছে, সেজন্য ভেতরের রেজোনেন্সের মধ্যে এই মুক্ত জোটটা ইউজ হবে। তো যদি রেজোনেন্সে ইউজ হয়ে যায় তাহলে এটা সহজে দান করতে পারবে না, কারণ এটা রেজোনেন্সে অংশগ্রহণ করে ফেলছে, পরবর্তীতে এটা দান করতে সময় লাগবে। তো এটা যেহেতু সহজে দান করতে পারতেছে না, সেজন্য এটা হচ্ছে দুর্বল ক্ষার পিরিডিনের তুলনায়। তো এই ব্যাপারটা এখানে ব্যাখ্যা করা হয়েছে যে অন্যদিকে পাইরোল নাইট্রোজেন পরমাণুটি যে নিঃসঙ্গ ইলেকট্রন জোট রয়েছে তার রেজোনেন্সে অংশগ্রহণ করে, অর্থাৎ অ্যারোমেটিক সেক্সটেটে অংশগ্রহণ করে, ফলে এটি প্রোটনের সঙ্গে সহজেই নতুন বন্ধন গঠন করতে পারে না, মানে সহজে করতে পারে না, অর্থাৎ প্রোটনের সঙ্গে বন্ধন গঠনের জন্য নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোটের সহজলভ্যতা হ্রাস পায়, যার কারণে এটা হচ্ছে দুর্বল হয়ে যায়। তাই আমরা বলতে পারি যে পাইরোলটা পিরিডিন অপেক্ষা কম ক্ষারীয়। এবং পাইরোলের যদি স্ট্রাকচারটা দেখি আমরা এখানে, যে 4টা কার্বন আছে, 1 2 3 4টা, এবং সাথে হচ্ছে নাইট্রোজেন, এবং যে মুক্ত জোড় যেগুলো ছিল এগুলো মানে অ্যারোমেটিক স্ট্রাকচারটার ভেতরে আছে, এবং বাইরের যে হাইড্রোজেনটা আছে ওইটা। তো এটা যেহেতু রেজোনেন্স অংশগ্রহণ করে ফেলে, সেজন্য এটা সহজে দান করতে পারে না। আমরা নাইট্রোজেনের পিরিডিনের ক্ষেত্রে যদি যেটা গেছিলাম সেখানে দেখছিলাম যে মুক্ত জোড়টা বাইরে আছে, সেজন্য এটা সহজে ত্যাগ করতে পারতেছিল। তাহলে পাইরোল অ্যারোমেটিক সেক্সটেট গঠনে ব্যবহৃত ইলেকট্রনটা, এবং পাইরোলে পিরিডিন অপেক্ষা কম ক্ষারীয় বলে এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে এবং অস্থায়ী লবণ, আগেরটাতে আমরা দেখেছি স্থায়ী লবণ গঠন করেছে, এবার এটাতে হচ্ছে অস্থায়ী লবণ গঠন করবে। স্থায়ী লবণ হিসেবে আমরা দেখতেছি পাইরোলের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বিক্রিয়া ঘটায় তাহলে এখানে যে নাইট্রোজেনটা আছে ওইটার সাথে আমরা যে হাইড্রোক্লোরিকটা যুক্ত হবে, সেটা কিভাবে যুক্ত হবে? এখানে অলরেডি একটা বন্ধনের মাধ্যমে হাইড্রোজেন ছিল, আর একটা বন্ধনের মাধ্যমে আমরা হাইড্রোজেন এবং ক্লোরিনকে বুঝাচ্ছি, এবং আংশিক বন্ধনটা রয়েছে, এবং এটা হচ্ছে অস্থায়ী পাইরোল হাইড্রোক্লোরাইড। তো এখান থেকে আমরা বলতে পারি যে পিরিডিনটা পাইরোলের চাইতে অধিক ক্ষারীয়। সেটার যে ব্যাখ্যাটা ছিল সেটা হচ্ছে যে পিরিডিনের যে মুক্ত জোড়টা রয়েছে সেটা অ্যারোমেটিক যে বলয়টা আছে ওইটার বাহিরে আছে, সেজন্য এটা সহজে ত্যাগ করতে পারে, আর পাইরোলের ক্ষেত্রে সেইটা হচ্ছে বলয়ের ভেতরে এবং রেজোনেন্স অংশগ্রহণ করে, যার জন্য সে সহজে ত্যাগ করতে পারে না, যার কারণে সে কম ক্ষারীয়। কারণ আমরা জানি ক্ষারীয় হচ্ছে তারা যারা সহজে, অধিক ক্ষারীয় হচ্ছে তারা যারা সহজে মুক্তজোট ইলেকট্রন ত্যাগ করতে পারে, মানে ইলেকট্রন যারা দাতা গ্রুপটা হচ্ছে ক্ষারীয়, আর গ্রহীতা গ্রুপরা হচ্ছে গিয়ে অম্লীয়। তো আশা করি আমরা এইভাবে এই প্রশ্নটার উত্তরটা করতে পারবো।